কি হবে যদি বলা হয় যে মানুষের শরীরে ঘাম হওয়া বন্ধ হয়ে গেলে ত্বক একেবারে ফেটে যেতে পারে? হ্যাঁ, শুনলে বেশ ভয়ঙ্করই লাগে। একদম। আর ধরুন যদি বলা হয় শরীরের কোনো একটা বিশেষ উপাদানের মাত্রা হুট করে বেড়ে গেলে শরীরে অতিরিক্ত হাড় বা দাঁত গজাতে শুরু করে। অবিশ্বাস্য। শুনতে হয়তো কোনো কল্পবিজ্ঞান বা সায়েন্স ফিকশনের মতো মনে হতে পারে, কিন্তু মজার ব্যাপার হলো হাজার হাজার বছর আগে লেখা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিকেল টেক্সট ঠিক এমন দাবি করেছিল। হ্যাঁ, আর আজকে আমরা সেটাই এক্সপ্লোর করব। ঠিক তাই। চলুন বিষয়টা একটু খুলে বলা যাক। আজ আমাদের এই গভীর আলোচনার কেন্দ্রে রয়েছে প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রের অন্যতম একটি স্তম্ভ, অষ্টাঙ্গ হৃদয়ম। আচার্য বাগভটের লেখা। হ্যাঁ, আরও নির্দিষ্ট করে বললে আচার্য বাগভট রচিত এই বইটির ১১তম অধ্যায়, যার নাম দোষাদি বিজ্ঞানীয় অধ্যায়। রাইট। মূলত লর্ড আথ্রেয় এবং অন্যান্য মুনিদের শিক্ষার ওপর ভিত্তি করে এই জ্ঞান সংকলিত হয়েছিল। এই টেক্সটের মূল কথা হল মানবদেহকে কেবল কিছু রক্ত, মাংস আর হাড়ের যান্ত্রিক সমষ্টি হিসেবে দেখা যায় না। একদমই না। বরং এটি অত্যন্ত সংবেদনশীল এবং নিখুঁত একটি স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা বা ইকোসিস্টেম। আর এখানেই আসলে আমাদের আজকের আলোচনার মূল উদ্দেশ্যটা লুকিয়ে আছে। হাজার বছর আগের এই প্রাচীন চিকিৎসা বিজ্ঞানে মানবদেহকে কিভাবে একটি নিখুঁত ভারসাম্য বা ব্যালেন্সের মডেল হিসেবে দেখা হয়েছে, আমরা আজ সেটাই আবিষ্কার করার চেষ্টা করব। শুধু তাই নয়, এই প্রাচীন ধারণাগুলো আধুনিক জীবনের জটিলতায়, ধরুন খাদ্যাভ্যাসের ক্ষেত্রে বা মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক, তার পেছনের বিজ্ঞানটাই বাকি, সেটাই আমরা গভীরভাবে বিশ্লেষণ করব। তাহলে এই শাস্ত্রের একেবারে মূল ভিত্তিগুলো দিয়েই আলোচনাটা শুরু করা যাক। এই টেক্সট অনুযায়ী মানবদেহ মূলত ৩টি প্রধান উপাদানের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমেই আসে দোষ, যা ৩টি ভাগে বিভক্ত: বাত, পিত্ত এবং কফ। হ্যাঁ, ত্রিদোষ যাকে বলে। ঠিক। এরপর আসে ধাতু, যার সংখ্যায় ৭টি, আর সবশেষে আসে মল বা বর্জ্য পদার্থ। এই সবগুলো উপাদান যখন নিজেদের মধ্যে একটা নিখুঁত ভারসাম্যে বা ইকুইলিব্রিয়ামে থাকে, তখনই একজন মানুষ সুস্থ থাকে বলে ধরা হয়। এই যে ৭টি ধাতু, এগুলো হলো রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা এবং শুক্র। একদম তাই। এই ধাতুগুলোর কাজ করার প্রক্রিয়াটা বোঝানোর জন্য আমার মাথায় দারুণ একটা উপমা ঘুরপাক খাচ্ছে। তাই নাকি? বেশ তো, উপমাটা শোনা যাক। বিষয়টা তাহলে বুঝতে আরও সহজ হবে সবার জন্য। এই সপ্তধাতুকে একটি কারখানার ধারাবাহিক উৎপাদন প্রক্রিয়া বা ধরুন অ্যাসেম্বলি লাইনের সাথে তুলনা করা যেতে পারে। আচ্ছা, ইন্টারেস্টিং। টেক্সট বলছে মানব শরীরে পুষ্টির একটা খুব নির্দিষ্ট চেইন রিঅ্যাকশন বা ধারাবাহিক প্রক্রিয়া রয়েছে। ধরা যাক একজন মানুষ খাবার খেল। সেই পরিপাক হওয়া খাবার থেকে প্রথমে তৈরি হয় রস ধাতু, যার শরীরে তৃপ্তি দেয়, এবং ঠিক তার পরের ধাপে রক্ত বা ব্লাডকে পুষ্টি যোগায়। এরপর রক্ত থেকে পুষ্টি যায় মাংস বা পেশিতে, মাংস পুষ্টি দেয় মেদ বা ফ্যাটকে, মেদ থেকে পুষ্টি পায় অস্থি বা হাড়, অস্থি আবার পুষ্টি পাঠায় মজ্জা বা বোন ম্যারোকে, এবং একদম শেষে মজ্জা পুষ্টি যোগায় শুক্রধাতুকে। অসাধারণ একটা চেন। হ্যাঁ, একটা ধাপের পর আরেকটা ধাপ, একেবারে নিখুঁত একটা প্রোডাকশন চেন। উপমাটা চমৎকার। তবে এখানে কিভাবে এই রূপান্তরটা ঘটে, সেই মেকানিজম বা পদ্ধতিটা যোগ করলে বিষয়টা আরেকটু পরিষ্কার হবে মনে হয়। হ্যাঁ, নিশ্চয়ই। আয়ুর্বেদ বলছে এই অ্যাসেম্বলি লাইনের প্রতিটি ধাপে একটা করে নিজস্ব অগ্নি বা চুল্লি রয়েছে, যাকে ধাত্তুইগ্নি বলা হয়। অর্থাৎ রস যখন রক্তে পরিণত হয়, তখন সেই চুল্লিতে রস প্রক্রিয়াজাত হয়ে তার সবচেয়ে বিশুদ্ধ অংশটি রক্তে পরিণত হয়। আচ্ছা। আর বাকি অংশটি বর্জ্য হিসাবে আলাদা হয়ে যায়। এই প্রক্রিয়ায় একটা নির্দিষ্ট সময় লাগে। অন্যদিকে দোষগুলোর কথা যদি বলি, স্বাভাবিক অবস্থায় এই বাত মানুষের শরীরের সমস্ত নড়াচড়া, শ্বাস-প্রশ্বাস, এমনকি ভেতরের যে উৎসাহ বা উদ্দীপনা, সেটা নিয়ন্ত্রণ করে। বাতের কাজ। হ্যাঁ, আর পিত্ত কাজ করে পরিপাক বা হজম শক্তি নিয়ে। এটি শরীরের তাপ উৎপাদন করে, ক্ষুধা তৃষ্ণা নিয়ন্ত্রণ করে, এমনকি মানুষের বুদ্ধিমত্তার পিছনেও এর বড় ভূমিকা আছে। রাইট। আর কফ শরীরের জয়েন্ট বা অস্থিসন্ধিগুলোকে মজবুত রাখে, শরীরকে স্থিতিশীলতা দেয় এবং সহনশীলতা বাড়ায়।
সব কিছু মিলে যেন একটা নিখুঁত অর্কেস্ট্রা বাজতে থাকে শরীরের ভেতর। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। কিরকম? এই যে নিখুঁত অর্কেস্ট্রা বা আমি যে প্রোডাকশন লাইনের কথা বললাম, আম, যদি এই ধারাবাহিক প্রক্রিয়ার কোনো একটা জায়গায় গণ্ডগোল হয়, তখন কি হবে? আচ্ছা, মানে ব্যালেন্স নষ্ট হলে? হ্যাঁ, ধরা যাক একজন মানুষ নিয়মিত ভুলভাল ডায়েট করছে বা চরম অনিয়মিত জীবনযাপন করছে, তখন কি এই পুরো সিস্টেমটা মানে তাসের ঘরের মতো হুড়মুড় করে ধসে পড়ে? এটা একটি অত্যন্ত যৌক্তিক প্রশ্ন, এবং এর উত্তরটা টেক্সটে স্রোতদুষ্টি বা শরীরের চ্যানেলগুলো দূষিত হওয়ার ধারণার মাধ্যমে দেওয়া হয়েছে। স্রোতদুষ্টি? হ্যাঁ, না, পুরো সিস্টেম এক নিমিষে ধসে পড়ে না, বরং এখানে একটি শৃঙ্খল প্রতিক্রিয়া বা চেইন রিয়াকশন শুরু হয়। অনিয়মিত ডায়েট বা বিরূপ জীবনযাপনের কারণে প্রথমে শরীরের দোষগুলো অর্থাৎ বাত, পিত্ত বা কফ দূষিত এবং ভারসাম্যহীন হয়ে পড়ে। ও আচ্ছা। এই দূষিত দোষগুলো তখন সেই কারখানার অ্যাসেম্বলি লাইনে ঢুকে ধাতুগুলোকে দূষিত করে ফেলে। আর ধাতুগুলো দূষিত হলে তারা শেষ পর্যন্ত শরীরের বর্জ্য বা মলকে দূষিত করে? মানে একটার পর একটা ফেল করতে থাকে। একদম। এই দূষিত বর্জ্যগুলো যখন শরীরের বিভিন্ন চ্যানেল বা পথ দিয়ে, যেমন ধরুন কান, চোখ, মুখ বা অন্যান্য ছিদ্রপথ দিয়ে বের হতে যায় অথবা সেখানে আটকে যায়, ঠিক তখনই নির্দিষ্ট অঙ্গে রোগের সৃষ্টি হয়। অর্থাৎ সমস্যার শুরু হয়তো খাদ্যাভ্যাসে বা পাকস্থলিতে, কিন্তু তার প্রভাব গিয়ে পড়ছে মানুষের চোখে বা কানে। তার মানে সমস্যা যেখানে শুরু হয়, রোগ শুধু সেখানেই সীমাবদ্ধ থাকে না। এই প্রভাবগুলো সত্যি অবাক করার মতো। হ্যাঁ, খুবই সারপ্রাইজিং। যখন এই উপাদানগুলো বেড়ে যায় বা প্রকোপিত হয়, মানে যাকে টেক্সটে বৃদ্ধ বলা হয়েছে, তখনকার লক্ষণগুলো দেখলে রীতিমতো চমকে যেতে হয়। টেক্সট থেকে কিছু অদ্ভুত লক্ষণের কথা আমি উল্লেখ করছি এখানে। হ্যাঁ, বলুন। যেমন ধরুন, কারো শরীরে যদি বাত বেড়ে যায়, তবে তার শুধু যে শরীর কাঁপে বা দুর্বল লাগে তা নয়, সে হঠাৎ করে প্রচণ্ড গরম জিনিসের প্রতি আকৃষ্ট হতে শুরু করে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, সে অসংলগ্ন কথা বলতে থাকে বা প্রলাপ বকতে শুরু করে। হ্যাঁ, টেক্সটে ঠিক এমনটাই বলা আছে। এটা পড়ার পর আমার মনে হচ্ছিল, তাহলে গত সপ্তাহে মিটিংয়ের সময় যে সহকর্মীটি একটানা অপ্রাসঙ্গিক প্রলাপ বকছিল, তার হয়তো শুধু বাত বেড়ে গিয়েছিল। মানে হ্যাঁ, হয়তো তাই। তবে বিষয়টা আসলে বেশ গভীর। হ্যাঁ, পিত্তের লক্ষণগুলো অদ্ভুত। পিত্ত গাড়লে ত্বক ও চোখ হলুদ হয়ে যায় এবং চরম মাত্রায় নিদ্রাহীনতা দেখা দেয়। তবে আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে অস্থি বা হাড়ের ধাতুর বাড়বাড়ন্তর বিষয়টা। ওই যে অতিরিক্ত হাড় গজানোর ব্যাপারটা। হ্যাঁ, টেক্সট বলছে অস্থিধাতু বেড়ে গেলে মানুষের শরীরে অতিরিক্ত হাড় এবং দাঁত গজাতে পারে। শুনতে অদ্ভুত লাগলেও প্রাচীন যুগের চিকিৎসকদের ক্লিনিক্যাল অবজারভেশন বা পর্যবেক্ষণ ক্ষমতা যে কতটা তীক্ষ্ণ ছিল, এটি তারই প্রমাণ। আমি ঠিক এই জায়গাটাতে একটু প্রশ্ন করতে চাই। অস্থি বাড়লে অতিরিক্ত হাড় গজাচ্ছে, এটা শারীরিকভাবে বোঝা যায়, লজিকটা সোজা। কিন্তু শারীরিক উপাদানের বাড়বাড়ন্ততে কিভাবে মানুষের প্রলাপ বা অসংলগ্ন কথার মতো ব্যাপার ঘটতে পারে? শারীরিক একটা উপাদানের সাথে একজন মানুষের কথার বা মানসিক অবস্থার সরাসরি কি সম্পর্ক থাকতে পারে? এই প্রশ্নটা প্রাচীন আয়ুর্বেদের সবচেয়ে শক্তিশালী দিকটা উন্মোচন করে আসলে। আমরা আধুনিক যুগে শরীর এবং মনকে সম্পূর্ণ আলাদা দুটি প্রকোষ্ঠ হিসেবে দেখতে অভ্যস্ত, তাই না? হ্যাঁ, বডি আলাদা, মাইন্ড আলাদা। ঠিক, কিন্তু এই টেক্সটে শরীর ও মনকে আলাদা করে দেখা হয়নি। স্নায়বিক উত্তেজনা এবং শারীরিক উপাদানের মধ্যেখানে সরাসরি সংযোগ রয়েছে। বাত মূলত মানুষের স্নায়ুতন্ত্র এবং মুভমেন্ট বা নড়াচড়ার সাথে যুক্ত। আচ্ছা। যখন বাত প্রকোপিত হয় বা বেড়ে যায়, তখন স্নায়বিক সংকেতগুলো এলোমেলো হয়ে যায়। মস্তিষ্ক তখন সঠিকভাবে তথ্য প্রক্রিয়াজাত করতে পারে না, যার স্বাভাবিক ফলাফল হল অসংলগ্ন কথা বলা। মেক সেন্স। একইভাবে টেক্সটে বলা হয়েছে শুক্রধাতু বেড়ে গেলে শুধু যে শারীরিকভাবে সেমিনাল ট্র্যাক্টে বা প্রজননতন্ত্রে পাথর তৈরি হয় তা নয়, মানুষের ভেতরে প্রচণ্ড মাত্রায় মানসিক আকাঙ্ক্ষাও তৈরি হয়। অর্থাৎ যে কোনো শারীরিক পরিবর্তন মানুষের নিউরোলজি এবং সাইকোলজির ওপর সরাসরি প্রভাব ফেলে। চলুন বিষয়টা একটু খুলে বলা যাক। মানে এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে আসলে। আমরা এতক্ষণ উপাদানের বেড়ে যাওয়া নিয়ে কথা বললাম, কিন্তু উপাদান কমে গেলে বা ক্ষীণ হলে কি ঘটে সেটা আরও বেশি চমকপ্রদ। হ্যাঁ, মানে কমার প্রভাবটা আরও মারাত্মক।
এই পর্যায়ে টেক্সট থেকে একটা বড় স্ববিরোধিতা বা প্যারাডক্স তুলে ধরতে চাই। আমাদের সাধারণ ধারণা হল শরীরে মল বা বর্জ্য পদার্থ জমে থাকা খুব খারাপ। আধুনিক যুগে শরীরকে ডিটক্স বা দূষণমুক্ত করার জন্য মানুষ কত কিছুই না করে। একদম, ডিটক্স, ডায়েট, জুস, কত কি। হ্যাঁ, কিন্তু টেক্সট বলছে একেবারে উল্টো কথা। শরীরে মল জমার চেয়ে মলের পরিমাণ কমে যাওয়া শরীরের জন্য নাকি অনেক বেশি ক্ষতিকর। হ্যাঁ, আধুনিক মানসিকতার সাথে এই ধারণাটা একেবারে সাংঘর্ষিক মনে হতে পারে। তবে এর পেছনের কার্যকারণটা বিশ্লেষণ করলে চমৎকার একটা যুক্তি পাওয়া যায়। কিরকম? টেক্সট অনুযায়ী শরীরে মল বা বর্জ্য তৈরি হওয়া এবং তা সাময়িকভাবে জমা থাকাটা একটি সম্পূর্ণ প্রাকৃতিক প্রক্রিয়া, মানে এটি পরিপাকের একটা স্বাভাবিক উপজাত। কিন্তু মল, মূত্র বা ঘাম কমে যাওয়া মানে হলো ভেতরের সিস্টেম কাজ করা বন্ধ করে দিয়েছে। ওই যে কারখানার কথা বলছিলেন, কারখানায় যদি বর্জ্য তৈরি না হয় তার মানে তো ভেতরে কোনো উৎপাদনই হচ্ছে না। ও রাইট। মল কমে গেলে অন্ত্রে বা ইন্টেস্টাইনে ভয়ঙ্কর মোচড় দেওয়া ব্যথা শুরু হয়। বাতাস নিচের দিকে নামার বদলে ওপরের দিকে উঠতে থাকে, যা হৃৎপিণ্ড এবং ফুসফুসের ওপর মারাত্মক চাপ ফেলে। সর্বনাশ। আবার ঘাম কমে গেলে ত্বকের লোমকূপগুলো শক্ত হয়ে যায়, রোম ঝরে পড়ে এবং ত্বকে ফাটল ধরে। বর্জ্য কমে যাওয়ার অর্থ হল পুরো মেটাবলিক সিস্টেম বা বিপাকীয় প্রক্রিয়ার ধারাবাহিক পতন। তার মানে বর্জ্য থাকাটা সমস্যার নয়, বর্জ্য তৈরি না হওয়াটাই হলো আসল বিপদের সংকেত। রসধাতু কমে যাওয়ার লক্ষণটাও খুব অদ্ভুত। হ্যাঁ, রসধাতু। রস কমে গেলে মানুষ সামান্য কাজ করলেই চরম ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু সবচেয়ে অবাক করা লক্ষণ হল, টেক্সট বলছে রস কমে গেলে মানুষ জোরে শব্দ সহ্য করতে পারে না। অস্থি কমে গেলে দাঁত, চুল এবং নখ এমনিতেই ঝরে পড়তে শুরু করে। একদম ঠিক। রস হল শরীরের প্রথম পুষ্টি রস। এটিকে প্লাজমার সাথে তুলনা করা যেতে পারে। রস কমে গেলে শরীর ভেতর থেকে শুকিয়ে যায়, যার ফলে স্নায়ুগুলো অত্যন্ত সংবেদনশীল বা হাইপার সেন্সিটিভ হয়ে পড়ে। ও আচ্ছা, তখন সাউন্ড বেশি লাগে। হ্যাঁ, আর স্নায়ু অতিরিক্ত সংবেদনশীল থাকলে সামান্য জোরে শব্দ মস্তিষ্কে প্রচণ্ড বিরক্তি বা ব্যথার সৃষ্টি করে। প্রতিটি লক্ষণের পেছনেই এক একটি গভীর লজিক লুকিয়ে আছে। আমরা দেখলাম বর্জ্য বা ধাতু কমে গেলে সিস্টেম কিভাবে ফেল করে। কিন্তু এই যে বাত, পিত্ত বা কফ, এরা শরীরের ঠিক কোথায় থাকে? এদের কি কোনো নির্দিষ্ট ঠিকানা আছে, নাকি এরা পুরো শরীরে এমনিতেই ভেসে বেড়ায়? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আশ্রয়-আশ্রয়ী ভাব নামক একটি চমৎকার ধারণার মধ্যে। এটি মূলত দোষ এবং ধাতুর মধ্যকার গভীর সম্পর্কের একটি চিত্র। আশ্রয়ী ভাব। হ্যাঁ, এই প্যাটার্নটা খুব সহজে বোঝানো যায় একটা বাড়ির এবং ভাড়াটিয়ার উদাহরণ দিয়ে। এখানে দোষগুলো হলো ভাড়াটিয়া, আর ধাতু এবং মলগুলো হলো তাদের বাড়ি বা আশ্রয়স্থল। আচ্ছা, ইন্টারেস্টিং। টেক্সট বলছে বাত নামক ভাড়াটিয়া থাকে অস্থি বা হাড়ের মধ্যে, পিত্ত থাকে রক্ত এবং ঘামের মধ্যে, আর কফ বাকি সবগুলোতে, মানে রস, মাংস, মেদ, মজ্জা, শুক্র, মল এবং মূত্রে বাস করে। দাঁড়ান। ও এই ভাড়াটিয়া আর বাড়ির নিয়মটা বুঝতে গিয়ে আমি একটা বড়সড় খটকার মধ্যে পড়েছি। বলুন। সাধারণ নিয়ম হল, যে কারণগুলো পিত্ত বা কফকে বাড়ায় সেগুলো তাদের আশ্রয়স্থলকেও বাড়ায়। মানে পিত্ত বাড়লে রক্তও বাড়বে, কফ বাড়লে মেদ বা রসও বাড়বে। হ্যাঁ, সাধারণ নিয়ম এটাই। কিন্তু বাতের ক্ষেত্রে নিয়মটা সম্পূর্ণ উল্টো। টেক্সট স্পষ্টভাবে বলছে যে ফ্যাক্টরগুলো বাত বাড়ায় তা অস্থিধাতুকে বাড়ায় না, বরং কমিয়ে দেয়। বাত কেমন অদ্ভুত ভাড়াটিয়া যে নিজের বাড়িকেই ধ্বংস করে দেয়। হাহা, এই ব্যতিক্রমটা সত্যিই খুব চমৎকার। এর ব্যাখ্যা লুকিয়ে আছে আয়ুর্বেদের মৌলিক দর্শন, অর্থাৎ গুণ বা প্রপার্টিজের মধ্যে। গুণ বলতে? বাতের মূল গুণ হল রুক্ষতা, শুষ্কতা এবং লঘুত্ব বা হালকা ভাব। অন্যদিকে অস্থির বা হাড়ের মূল বৈশিষ্ট্য হল এর কাঠিন্য এবং ভারী ভাব। যখন বাতের এই রুক্ষ এবং হালকা গুণগুলো বেড়ে যায়, তখন তা স্বাভাবিকভাবেই হাড়ের ভেতরের ঘনত্বকে নষ্ট করে দেয় বা ভেতর থেকে শুকিয়ে ফেলে। আচ্ছা, মানে ড্রাই করে দেয় হাড়কে। একদম, অনেকটা উই পোকা যেমন কাঠকে ভেতর থেকে খেয়ে ফাঁপা করে দেয়, ঠিক সেরকম। ঠিক এই কারণেই বাত বাড়লে তার ঘর অর্থাৎ অস্থি ক্ষয়প্রাপ্ত হয়। এই ব্যতিক্রমী আচরণের উপর ভিত্তি করেই চিকিৎসার মূল নীতি নির্ধারণ করা হয়। তার মানে সমজাতীয় জিনিসকে বাড়ায়, এই নীতি এখানে কাজ করছে। হ্যাঁ, লাইক ইনক্রিজেস লাইক। ভারী বা স্নিগ্ধ গুণের খাবার ভারী ধাতুগুলোকে বাড়ায়।
তাই যখন কারো শরীরে মেদ বা ফ্যাট বেড়ে যায় তখন তাকে কমানোর জন্য রিডাকশন থেরাপি বা হালকা ধরনের চিকিৎসা দিতে হয়। আবার রসধাতু কমে গেলে শরীরকে পুষ্টি দেওয়ার জন্য খাসির স্যুপ বা মাটন স্যুপ খাওয়ার কথা বলা হয়েছে, কারণ এতে রসের সমজাতীয় পুষ্টি রয়েছে। ও আচ্ছা। আর ওই যে অদ্ভুত ভাড়াটিয়া বাতের কারণে যখন অস্থি বা হাড় কমে যায় তখন তিক্ত পদার্থের ব্যবহার এবং ক্ষীর বস্তি বা দুধ ও ওষুধি মিশ্রিত এনিমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যা বাতের রুক্ষতাকে প্রশমিত করে এবং হাড়কে নতুন করে পুষ্টি দেয়। শরীরকে ব্যালেন্স করার কি অসাধারণ এক গাণিতিক হিসাব! এবার আমরা আলোচনার একেবারে চরম পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে এত সব ধাতু, দোষ, মলের কথা তো বলা হলো, কিন্তু সবকিছু শেষে ওজস নামের একটা বিষয়ের কথা টেক্সটে বারবার ঘুরে ফিরে এসেছে। বলা হয়েছে এই ওজসের ওপরই নাকি মানুষের জীবন নির্ভর করে। এই জিনিসটা আসলে কি? ওজস হল আয়ুর্বেদের অত্যন্ত গভীর একটি কনসেপ্ট। টেক্সট অনুযায়ী ওজস হল শরীরের ওই 7টি ধাতুর একেবারে বিশুদ্ধ নির্যাস। আচ্ছা। দুধ মন্থন করলে যেমন মাখন বা ঘি পাওয়া যায়, ঠিক তেমনি 7টি ধাতুর পরিপাক প্রক্রিয়ার চূড়ান্ত সারমর্ম হল এই ওজস। এর বর্ণ ঈষৎ লালচে হলুদ, এটি নরম এবং অত্যন্ত বিশুদ্ধ। লালচে হলুদ? হ্যাঁ। অবাক করা বিষয় হল মাতৃগর্ভে যখন ভ্রূণ গঠিত হয় তখন এটিই প্রথম উপাদান হিসেবে তৈরি হয়। এটি প্রধানত হৃৎপিণ্ডে অবস্থান করে, কিন্তু সেখান থেকে পুরো শরীরে সঞ্চালিত হয়ে জীবনের সমস্ত কাজকে সচল রাখে। ওজস ছাড়া প্রাণের অস্তিত্বই অসম্ভব। আমি একটু থামাই এখানে। এই যে বলা হলো এর রং ঈষৎ লালচে হলুদ, এটা কি আক্ষরিক অর্থে বলা হয়েছে? মানে প্রাচীন যুগের মুনিরা কি সত্যি শরীর ব্যবচ্ছেদ করে এই লালচে হলুদ ওজো স্বচক্ষে দেখেছিলেন, নাকি এটা পুরোপুরি একটা রূপক বা মেটাথরিক্যাল ধারণা? খুব সুন্দর একটা পয়েন্ট ধরেছেন। এটা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যেও যথেষ্ট আলোচনা আছে। আয়ুর্বেদে অনেক কিছুই রূপক অর্থে ব্যবহৃত হলেও এর একটা ক্লিনিক্যাল বা এম্পেরিক্যাল ভিত্তি রয়েছে। কেউ কেউ মনে করেন এই লালচে হলুদ ওজো হল আধুনিক বিজ্ঞানের প্লাজমা, হরমোন এবং ইমিউন সিস্টেমের একটা সম্মিলিত রূপ, যা শরীরের অত্যাবশ্যকীয় তরল হিসেবে কাজ করে। আবার দার্শনিক দৃষ্টিকোণ থেকে এটি হল জীবনী শক্তির চূড়ান্ত রূপ। দুটোই এখানে সত্য বলা যায়। বুঝতে পেরেছি। আমি টেক্সটের আর একটা জায়গায় পড়ে রীতিমতো অবাক হয়েছি, যেখানে এই ওজোর সাথে মানুষের মানসিক অবস্থার একটা গভীর সংযোগ দেখানো হয়েছে। হ্যাঁ, ইমোশনাল কানেকশন। তো ক্ষুধা, দুশ্চিন্তা, শোক এবং অতিরিক্ত শারীরিক পরিশ্রমের কারণে ওজন কমে যায়। আর ওজন কমে গেলে মানুষের মধ্যে অকারণ ভয় তৈরি হয়, শরীর সবসময় দুর্বল লাগে এবং মনের ভেতর একটা শূন্যতা বা মনমরা ভাব গ্রাস করে। 1000 বছর আগের এই টেক্সট আধুনিককালের ক্রনিক স্ট্রেস বা ইমোশনাল বার্নআউটের শারীরিক প্রভাবকে কতটা নিখুঁতভাবে বর্ণনা করেছে তা ভাবলে সত্যি অবাক হতে হয়। সত্যি তাই। মানুষ যখন সারাক্ষণ দুশ্চিন্তা বা শোকে ভোগে তখন শরীরের মূল জীবনী শক্তি বা ওজন শুকিয়ে যেতে থাকে। আধুনিক বিজ্ঞান একে অতিরিক্ত কর্টিসল নিঃসরণ বা স্নায়ুতন্ত্রের অবসাদ বলে ব্যাখ্যা করে। রাইট। এই ওজন বাড়ানোর জন্য টেক্সটে দুধ এবং মাংসের স্যুপ খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যা শরীরকে পুনরায় স্নিগ্ধতা ও শক্তি দেয়। এর পাশাপাশি আরেকটি কনসেপ্ট এখানে যুক্ত করতে হবে, তা হল ধাতগ্নি বা পরিপাক শক্তি। হ্যাঁ, এই ধাতগ্নিকে বনের দাবানলের সাথে তুলনা করা হয়েছে টেক্সটে। ঠিক। আমরা সাধারণত মনে করি আমাদের খাবার কেবল পাকস্থলিতে হজম হয়, কিন্তু আয়ুর্বেদ বলছে শরীরের প্রতিটি ধাতুর নিজস্ব একটা পরিপাক শক্তি বা অগ্নি আছে। আচ্ছা। বনের দাবানল যেমন শুকনো পাতা বা কাঠ পেলে দাউ দাউ করে জ্বলে ওঠে, আবার জ্বালানি না থাকলে নিভে আসে, শরীরের এই কোষীয় লেভেলের অগ্নিও ঠিক সেভাবেই কাজ করে। কেমন খাবার দেয়া হচ্ছে তার উপর নির্ভর করে মানবদেহের কোষ বা ধাতুগুলোর রূপান্তর বাড়ে অথবা কমে যায়। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? আমরা যদি আজকের পুরো আলোচনার সারমর্ম টানি, তবে দেখতে পাব দোষাদি বিজ্ঞানীয় অধ্যায় মানব দেহকে শুধু কিছু অঙ্গপ্রত্যঙ্গের যান্ত্রিক সমাহার হিসেবে দেখেনি। একদমই না। বরং এটি শরীরকে প্রকৃতি, গ্রহণ করা খাবার ও এমনকি রাগ, দুঃখ, ভয় নামক আবেগগুলোর সাথে গভীরভাবে যুক্ত একটা ডাইনামিক ইকোসিস্টেম বা জীবন্ত পরিবেশ হিসেবে দেখেছে। হ্যাঁ, সবকিছু ইন্টারকানেক্টেড। একটা ছোট্ট যন্ত্রাংশ বিগড়ে গেলে যেমন পুরো কারখানায় প্রভাব পড়ে, ঠিক তেমনি একটা ছোট বদভ্যাস বা মানসিক দুশ্চিন্তা পুরো শরীরের ভারসাম্যকে নাড়িয়ে দিতে পারে। একেবারেই তাই।
এবং এই প্রাচীন জ্ঞান তখনই সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে, মানে যখন মানুষ বুঝতে পারে যে তার দৈনন্দিন জীবনের প্রতিটি ছোট সিদ্ধান্ত, ধরুন কি খাওয়া হচ্ছে, কতটা ঘুমানো হচ্ছে, কতটা দুশ্চিন্তা করা হচ্ছে, তার প্রতিটি বিষয় ভেতরের এই সূক্ষ্ম ভারসাম্যকে গভীরভাবে প্রভাবিত করছে। একেবারে উপসংহারে হাসার আগে টেক্সটের একটি অসাধারণ এবং গভীর দর্শনের ওপর ভিত্তি করে একটি চিন্তার খোরাক ছুড়ে দিতে চাই। হ্যাঁ, প্লিজ। টেক্সটের শেষের দিকে বলা হয়েছে, যখন শরীরে কোনো একটি নির্দিষ্ট দোষ বেড়ে যায় তখন মানুষ প্রাকৃতিকভাবেই তার ঠিক বিপরীত গুণসম্পন্ন খাবারের প্রতি আকৃষ্ট হয় বা সেটি খেতে ইচ্ছা করে। ক্রেভিং তৈরি হয়। অর্থাৎ মানবদেহ নিজে থেকেই জানে যে তার কি প্রয়োজন এবং সে সেই অনুযায়ী সিগন্যাল বা সংকেত দেয়। তাহলে একটু ভেবে দেখার মতো বিষয় হল, আধুনিক এই তথ্যের যুগে যেখানে মানুষ ডায়েট প্ল্যান আর ক্যালোরি মাপার জন্য হাজারটা যন্ত্র বা অ্যাপের উপর নির্ভর করছে, সেখানে আধুনিক সমাজ কি বাইরের কোলাহলে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে মানুষের নিজের শরীর যে সিগন্যাল দিচ্ছে মানুষ তা শুনতেই ব্যর্থ হচ্ছে? মানুষের নিজের শরীর কি তার সচেতন মনের চেয়েও অনেক বেশি বুদ্ধিমান নয়? ভেবে দেখার মতো একটি প্রশ্ন। আজ এই পর্যন্তই।